যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন, যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। মোহনবাগান আর উড়িষ্যা ম্যাচ ড্র হওয়ার ফলে মোহনবাগানের প্রথম স্থান অধিকারের ক্ষেত্রে কতটা সমস্যা তৈরি হলো। বিষয়টা হচ্ছে বেঙ্গালুরুর এই মুহূর্তে দাঁড়িয়ে পয়েন্ট হচ্ছে 17 পয়েন্ট, আর মোহনবাগান বেঙ্গালুরুর থেকে এক ম্যাচ কম খেলে তাদের পয়েন্ট 14 পয়েন্ট। সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান যদি এই উড়িষ্যা ম্যাচটা জিততে পারতো তাহলে কিন্তু মোহনবাগান এক ম্যাচ কম খেলে বেঙ্গালুরুর থেকে 1 পয়েন্ট পিছিয়ে থাকতো। কিন্তু মোহনবাগান যেহেতু উড়িষ্যা ম্যাচটা ড্র করেছে তার ফলে মোহনবাগানের একখানা কিন্তু মানে চিন্তা বাড়লো যে প্রথম স্থান অধিকার করতে গেলে পরের ম্যাচটা একটু বেশি গোলে জিততে হবে, 2 গোল বা 3 গোলে জিততে হবে, তবেই আমরা প্রথম স্থানে যেতে পারবো। কিন্তু মোহনবাগানকে এখনও সব থেকে বড় ম্যাচটা খেলতে হবে, যেটা গোয়ার সঙ্গে আছে একদম এই বছরের শেষের দিকের ম্যাচ। ওই ম্যাচটা কিন্তু মোহনবাগানের জন্য ডিসাইডার ম্যাচ হতে চলেছে যে এই বছরে মোহনবাগান লিগ টেবিলের কোন পজিশানে থাকবে। মোহনবাগান যদি ওই ম্যাচটা ড্র করতে পারে বা জিততে পারে তাহলে কিন্তু মোহনবাগানের 1 নম্বর স্থানে থাকার সম্ভাবনাটা খুব প্রবলভাবে থাকবে। কারণ মোহনবাগান এই সময় যে ম্যাচগুলো খেলবে সেগুলো হচ্ছে জামশেদপুরের সাথে, চেন্নাইন এফসির সঙ্গে এবং পাঞ্জাবের সঙ্গে। এই ম্যাচগুলো মোহনবাগান কিন্তু জিতে যাবে। নর্থ ইস্টের ম্যাচটা একটুখানি টাফ হবে এবং তার সাথে সাথে গোয়ার ম্যাচটা মোহনবাগানের কাছে খুব বড় ম্যাচ হতে চলেছে। এই ম্যাচগুলোকে কিন্তু বার করতে হবে মোহনবাগানকে। বিশেষ করে পরের দুটো যে হোম ম্যাচ আছে এই দুটো ম্যাচ চেষ্টা করতে হবে যেন ভালো ফুটবল খেলে বা ভালো ব্যবধান নিয়ে জেতা যায়। কারণ একটা কথা মনে রাখতে হবে, বেঙ্গালুরুর কিন্তু মোহনবাগানের থেকে গোল ডিফারেন্সটা বেশি আছে। সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগানকে এইটা মাথায় রাখতে হবে যে আমাদের গোল ডিফারেন্সটাও কিন্তু দেখতে হবে। কারণ বেঙ্গালুরুর সঙ্গে আমাদের নেট টু নেট কিন্তু ফাইট হচ্ছে। পয়েন্টও যদি দেখা যায় বেঙ্গালুরু আর মোহনবাগানের কিন্তু প্রায় সমান সমান চলছে। এর সঙ্গে কিন্তু অবশ্যই গোয়া কিন্তু এই আইএসএল শিল্ড জয়ের দিকে কিন্তু আস্তে আস্তে এগোচ্ছে। তারাও কিন্তু এই মোহনবাগান আর বেঙ্গালুরু এদের মাঝখানে কিন্তু ঢুকে পড়েছে, এটা ভুলে গেলে চলবে না। গোয়াও কিন্তু খুব ভালো ফুটবল খেলছে। প্রথম দিকে গোয়া পয়েন্ট নষ্ট করেছিল, তার কারণ ছিল হচ্ছে গোয়ার ডিফেন্স পজিশানে সন্দেশ ঝিঙ্গানের মতো একখানা প্লেয়ার ছিল না। বর্তমানে সন্দেশ ঝিঙ্গান যখনই তাদের টিমে জয়েন্ট করে গেছে তখন কিন্তু এই গোয়া টিমটাকে একটা অন্য রকম লাগছে এবং গোয়া টিম কিন্তু দেখা যাচ্ছে যে কয়েকটা ম্যাচ খুবই ভালো ফুটবল খেলেছে। এবং তার সাথে সাথে আরমান্দো সাদিকুর কথাটা আলাদাভাবে বলতে হবে। আরমান্দো সাদিকু যে ফুটবলটা গোয়ার হয়ে খেলছে এটা কিন্তু একটা অবিশ্বাস্য। প্রত্যেক ম্যাচে এই আরমান্দো সাদিকু গোল করে গোয়াকে কিন্তু সার্ভিস দিয়ে যাচ্ছে এবং গোয়ার এই যে এতটা ওপরের দিকে উঠে আসার মূলত কারণই হচ্ছে আরমান্দো সাদিকু প্রত্যেক ম্যাচে ধারাবাহিকভাবে গোল করে যাওয়া। তাই এই জিনিসটা মাথায় রাখতে হবে যে গোয়া ম্যাচটা মোহনবাগানের কাছে বিরাট ম্যাচ হতে চলেছে। যদি মোহনবাগান গোয়া ম্যাচটাকে ঠিকভাবে মানে উতরে নিতে পারে, মানে গোয়া ম্যাচটা যদি জিতে ফেলতে পারে বা কোনোভাবে ড্র করেও যদি আসতে পারে তাহলে মোহনবাগান এই বছর শেষে 1 নম্বর পজিশানে থাকবে বলে আমার ধারণা। কারণ বেঙ্গালুরুকেও অনেক ভালো ভালো ম্যাচ খেলতে হবে। মোহনবাগানকে অ্যাওয়ে ম্যাচ বেশি যেমন খেলতে হবে, বেঙ্গালুরুকেও কিন্তু ভালো ম্যাচ খেলতে হবে বড় বড় টিমের সাথে। সেই সব কথা মাথায় রেখে আমি বলবো মোহনবাগানকে যে কটা ম্যাচ এই বছরের বাকি আছে খুব ভালো করে কিন্তু রিড করতে হবে। আগের ম্যাচটা যেমন উড়িষ্যা ম্যাচটায় মোহনবাগানের সব থেকে বড় মিস্টেক করে ফেলেছে আশিস রায়।
হয়তো না বুঝেই ওই পাসটা করে ফেলেছে বিশাল কায়েতকে, এবং বিশাল কায়েতও না বুঝে বলটা গোলকিপিংয়ের মতো ধরে নিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই রকম মিস্টেক যদি করে তাহলে কিন্তু পয়েন্ট নষ্ট হয়ে যাচ্ছে। এই নষ্টটা থেকে রক্ষা পাওয়ার জন্য যত কম মিস্টেক করা যায় সেদিকে নজর দিতে হবে, কারণ আইএসএল শিল্ড জিততে গেলে তোমাকে মিস্টেক যত কম করবে তত তোমার সম্ভাবনাটা বেশি থাকবে। আজকের যদি উড়িষ্যা ম্যাচ থেকে মোহনবাগান 3 পয়েন্ট পেত তাহলে কিন্তু আজকের মোহনবাগানের মানে চিন্তাভাবনাটাই অন্য থাকতো। মোহনবাগানের কোচ মলিনা এই রিস্কটা নিতে পারলো না, যখন প্রথম একখানা এরকম ধরনের ইনডাইরেক্ট ফ্রিকিক থেকে গোল হয়ে গেল তখন কিন্তু মলিনার মাথায় চিন্তা এসে গেল যে এই ধরনের একটা লো ব্লক টিমের সঙ্গে আমার খেলা পড়েছে, এবং সেখান থেকে দেখা যাচ্ছে যে রয় কৃষ্ণার উদ্দেশ্যে বারবার লং থ্রু বাড়িয়ে দেওয়া হচ্ছে। সেইখান থেকে রয় কৃষ্ণাও মিট করে যাচ্ছে, আমি যদি অ্যাডভান্স 8 নিয়ে যদি খেলি তাহলে কিন্তু আমার প্রবলেম হয়ে যাবে। তাই জন্য কিন্তু সেকেন্ড হাফেও আমরা দেখলাম অনিরুদ্ধ থাপা এবং আপুইয়া জ্যোতিকে অনেকক্ষণ এই কোচ কিন্তু কন্টিনিউ করিয়েছিল, এবং যখন অনিরুদ্ধ থাপার চোটও লাগলো তখনও কিন্তু তিনি জেতার জন্য খুব একটা মুভ করলো না। এটাই আমার অবাক লাগলো, কারণ ওইখানে কিন্তু সাহাল আব্দুল সামাদকে নামিয়ে দুটো অ্যাটাকিং মিডফিল্ড পজিশানে চলে যাওয়া উচিত ছিল, এক দিমিত্রিয়াস পেট্রাটস তার সাথে সাথে সাহাল আব্দুল সামাদ। কিন্তু সাহাল আব্দুল সামাদের উপর কোচ কিন্তু সেইভাবে ভরসা রাখতে পারলো না। দীপক টাংরিকে নামানোটা যে খুব খারাপ হয়েছে আমি বলবো না, কারণ দীপক টাংরি নেবে যেভাবে পা চালাচ্ছিল ওটা কিন্তু দরকার ছিল, কারণ যেভাবে আমের জাহুর মতো একটা প্লেয়ার খেলছিল ধুম ধাড়াক্কা করে, সেখানে কিন্তু একটা এরকম প্লেয়ার দরকার ছিল যে মাঝ মাঠে দাঁড়িয়ে দু একজনকে ধুম ধাড়াক্কা করতে পারবে। সেই জন্যই আমি বলবো যে দীপক টাংরিকে নামানোটা ভুল ছিল না। তবে যদি তোমাকে ম্যাচটা জিততে হতো অবশ্যই সাহাল আব্দুল সামাদের মতো একটা ক্রিয়েটিভ প্লেমেকারকে নামানো উচিত ছিল, যেখান থেকে তুমি ওদের ডিফেন্স লাইনটাকে খুলতে পারতে। তুমি সেটা না করে ডিফেন্সিভ ট্রানজেকশানেই গেলে, সেই একদম ডিফেন্সিভ ব্লকার হিসেবে নামানো হলো দীপক টাংরিকে। দীপক টাংরি যেমন খেলে তেমনই খেলেছে, দীপক টাংরিকে সমালোচনারও করার কিছু নেই। আমি তো দীপক টাংরির প্রশংসাই করব ওরকম মারার জন্য, কারণ যেভাবে আমের জাহু এবং অন্যান্য উড়িষ্যার টিমরা মেরে খেলছিল এরকম দরকার ছিল যে আমরা শুধু মার খেতে আসিনি, আমরা মারতেও জানি, এটাও দেখানোর দরকার ছিল। ঠিকই আছে সেই জায়গায় দাঁড়িয়ে। এই জন্যই মোহনবাগান সাহসী ডিসিশানটা না নেওয়ার ফলেই অ্যাকচুয়াল বলতে গেলে মোহনবাগানের পয়েন্টটা লুজ হলো। আমার মনে হয় যদি কোচ চেষ্টা করতো একটা না একটা ওপেন হয়ে যেত, কিন্তু কোচ সেইভাবে চেষ্টা করেনি। এই ভয় ছিল যদি রয় কৃষ্ণার ওখানে লং থ্রুগুলো রয় কৃষ্ণাকে যেভাবে বাড়ানো হচ্ছে ওখান থেকে যদি একখানা মানে কালেক্ট করে গোল করে দেয় তখন মানে টিমটা পুরো একেবারে বিগড়ে যাবে। প্রত্যেক জিনিসেরই পজিটিভ নেগেটিভ থাকে, কোচকে পজিটিভ ভাবা উচিত, কারণ তাদেরকে কিন্তু আইএসএল শিল্ড চ্যাম্পিয়ন হতে হবে, এটা মাথায় রাখতে হবে মলিনাকে। তাই বলবো যে মোহনবাগান পরের ম্যাচগুলো যদি এই বছরে যে কটা আছে সে কটাকে জেতার জন্য ঝাঁপায়, এবং মোহনবাগানকে একটু গোল ট্যালিটার দিকেও নজর রাখতে হবে। তারা যদি ঠিকভাবে গোল ট্যালিটাকে মেনটেন করে চলতে পারে আমার মনে হয় মোহনবাগান এগিয়ে যাবে, ফার্স্ট পজিশানটা এই বছরে ক্র্যাক করে নিতে পারবে। কিন্তু যদি এই গোয়ার ম্যাচটা সবচেয়ে বড় কঠিন ম্যাচ হতে চলেছে, এই গোয়ার ম্যাচটাকে নিয়েই সবচেয়ে বেশি চিন্তিত মোহনবাগান টিম, এবং তার সাথে সাথে প্লেয়ারদের চোট আঘাত নিয়েও মোহনবাগান টিম কিন্তু চিন্তিত। দুটো প্লেয়ার চোট হয়ে গেল, এক গ্রেগ স্টুয়ার্ট
আর দ্বিতীয় হচ্ছে আনিরুদ্ধ থাপা, দুটোই কিন্তু প্লেয়িং 11-এর প্লেয়ার। এই দুটো প্লেয়ার চোট হয়ে যাওয়াটা কিন্তু মোহনবাগানকে চিন্তায় রাখবে। যদিও একটা লম্বা ব্রেক আছে, 13-14 দিনের ব্রেক, এর মধ্যে আশা করি যে আনিরুদ্ধ থাপার চোটটা সেরে যাবে এবং গ্রেগ স্টুয়ার্টের চোটটা অবশ্যই সেরে যাওয়া উচিত। এবং যদি এই দুটো প্লেয়ারকে যদি পূর্ণ সুস্থভাবে যদি মোহনবাগান টিম ম্যানেজমেন্ট পায়, তাহলে মোহনবাগান টিম কিন্তু যে ফুটবলটা বিগত 3-4টে ম্যাচ ধরে খেলেছিল, সেই ফুটবলটাই কিন্তু মোহনবাগান আবার খেলতে সক্ষম হবে। বলতে হবে যে দিমিত্রিয়াস পেট্রাতসের কথা। দিমিত্রিয়াস পেট্রাতস কিন্তু গ্রেগ স্টুয়ার্টের জায়গায় নেবে, যথেষ্ট ভালো ফুটবল খেলেছে। আমার তো জেমি ম্যাকলারেনের থেকে 100% ভালো লেগেছে দিমিত্রিয়াস পেট্রাতসকে। তাকে দেখে মনে হচ্ছিল সে একটা কিছু করার জন্য মাঠে নেমেছে, এবং সে কিন্তু তার কিন্তু ফ্রি কিক কর্নার থেকেই কিন্তু আমরা দেখলাম যে মনবীর সিং গোল করে মোহনবাগানকে সমতায় ফেরালো। এটাও একটা বড় একটা রোল এই দিমিত্রিয়াস পেট্রাতসের, যে অন্তত গোল না করতে পারলেও সে কিন্তু অ্যাসিস্ট করে গেছে এবং দুর্দান্ত কিছু শট নিয়েছিল, যেই শটগুলো গোল হতে পারতো কিন্তু হয়নি আলটিমেটলি। আর মনবীর সিং যেভাবে খেলছে, এই খেলাটা যদি লাস্ট অবধি মোহনবাগান জার্সিতে খেলতে পারে এই বছরে, তাহলে মোহনবাগানের এই আইএসএল চ্যাম্পিয়ন না হওয়ার আমি কোনো কারণ দেখছি না। বেঙ্গালুরু গোয়াকে পেছনে ফেলে মোহনবাগানই তাদের চ্যাম্পিয়ন হয়ে কিন্তু ফিরবে আইএসএল শিল্ডটা নিয়ে। এই ছিল আজকের ভিডিও। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করুন, ভিডিওটাকে শেয়ার করুন।